এবং জীবনের বাহিরে সর্বত্রই প্রয়োজন গাণিতিক হিসাব নিকাশ, আর হিসাব নিকাশ মানেই অ্যাকাউন্টিং। দর্শক, ব্যবসায় শিক্ষা অনুষদের গণিত বেসড সাবজেক্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসের যাবতীয় খুঁটিনাটি বিষয় জানাতে আমি লিয়ানা নিউজ 24 নিয়মিত আয়োজন এডুকেশন অ্যান্ড ক্যারিয়ারের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এডুকেশন অ্যান্ড ক্যারিয়ারের আজকের পর্বে আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। কথা বলবো এখানকার শিক্ষার্থীদের সাথে, জানবো তাদের ক্যারিয়ার প্ল্যান নিয়ে। তবে তার আগে চলুন জেনে আসি এই বিষয়টির সংক্ষিপ্ত ইতিহাস। অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান হচ্ছে সেই বিজ্ঞান যার মাধ্যমে একটি আর্থিক প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন লিপিবদ্ধ করা হয়। হিসাব বিজ্ঞানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের লেনদেন শ্রেণীবদ্ধকরণ, প্রক্রিয়াজাতকরণ, চিহ্নিতকরণ ও নির্দিষ্ট সময় শেষে আর্থিক বিবরণী প্রস্তুতকরণের প্রক্রিয়াকে হিসাব বিজ্ঞান বলে। আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি ইতালিতে। 1994 সালে হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি গণিত শাস্ত্রের সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা এর উপর একটি বই লেখেন। এই বইয়ের পঞ্চম অধ্যায়ে তিনি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। হিসাব বিজ্ঞান প্রায় 1000 বছর ধরে রচিত একটি বিদ্যা। সভ্যতার সূচনা থেকে মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা হিসাব গাছের গায়ে, গুহায় বা পাথরে চিহ্ন দিয়ে রাখত। সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্যের অগ্রগতি হয় এবং এরই ফলে হিসাব বিজ্ঞানেরও উন্নতি হয়। মানুষের প্রাত্যহিক জীবনে যেমন চাকরি, ব্যবসা, পারিবারিক কিংবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলা যায় প্রত্যেককেই প্রতিটি দায়িত্বরত সেক্টরের মোটামুটি হিসাব রাখতে হয়। আর এসব ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের সঠিক জ্ঞান থাকলে যে কোনো ব্যবসায় সহজেই নির্ভুলভাবে লাভ অথবা ক্ষতি নির্ণয় করা সম্ভব। দর্শক, এবার আমরা কথা বলবো এই বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে, জানবো কিভাবে তারা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য নিজেদের তৈরি করছেন। শুরুতেই তোমার কাছে জানতে চাই, অ্যাকাউন্টিং বিষয়ে পড়াশোনা করার ইচ্ছে কেন হলো? ছোটোবেলা থেকে আপনার স্কুল কলেজের টিচাররা অ্যাকাউন্টিংয়ের প্রতি অনেক ইন্টারেস্ট জাগিয়েছেন, আর আমার পার্সোনালি চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়ার অনেক ইচ্ছা। তার কারণে মেনলি অ্যাকাউন্টিং আসে, কারণ অ্যাকাউন্টিং কাইন্ড অফ আপনার চার্টার অ্যাকাউন্টটাকে অনেক বেশি সাহায্য করে। অনেক অ্যাকাউন্টিং পড়ার সাথে কাইন্ড অফ চার্টার একটা রিলেশন আছে। তুমি অ্যাকাউন্টিংয়ে পড়ছো, পড়াশোনা শেষ করে তোমার ক্যারিয়ার প্ল্যান কি? চার্টার অ্যাকাউন্টসিতে যাওয়া, কারণ হচ্ছে এটা যেহেতু আমাদের একটা অ্যাকাউন্টিং রিলেটেড কর্পোরেট ক্ষেত্রে আমাদের স্টক হোল্ডারদের জন্য এক ধরনের কাজ করার সুযোগ দেয়, সেই সাথে বলা যায় কাইন্ড অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি আমাদেরকে একটা করার সুযোগ দেয়। তুমি তো অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করছো, নতুন যারা অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করার প্ল্যান করছে তাদের উদ্দেশ্যে তোমার সাজেশন কি? তারা যদি ভর্তি পরীক্ষা প্রথম দিকে থাকে তাহলে তারা এই ডিপার্টমেন্টে পড়ার একটা সুযোগ পাবে। আর এখান থেকে ক্যারিয়ারে যদি তারা যেতে চায়, তারা চাইলে বিসিএস ক্যাডারে সুইচ করতে পারে, তারা চাইলে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি পড়তে পারে। এছাড়া আমাদের বিভিন্ন সরকারি যে কর্পোরেশন বা সরকারি যে জায়গাগুলো আছে সেখানে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিভিশনে তারা চাকরি করতে পারে। অর্থাৎ আমাদের এই হিসাব বিজ্ঞানের যে চাকরি ক্ষেত্রটা বা ক্যারিয়ারের যে জায়গাটা সেটা অনেক ওয়াইড স্প্রেড, অনেক সুদূর ব্যাপ্তি। তো মাধ্যমিকের জায়গাটাতে ভালো করে পড়ে তারা এখানে আসলে খুব ভালো করতে পারবে। বাস্তবিক ক্ষেত্রে অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করতে কতটা কঠিন মনে হয় নাকি সহজ মনে হয়? আসলে ব্যক্তিগতভাবে আমি বলবো অ্যাকাউন্টিংয়ে পড়াশোনাটা আমার কাছে খুবই ফ্লেক্সিবল মনে হয়, যেহেতু এটা আমার খুবই কমফোর্ট জোন। মানে এই সাবজেক্টটা আমার প্রথম থেকে অনেক ভালো লাগতো, তাই এইখানে এই সাবজেক্টে পড়াশোনা করাটা আমার কাছে অনেক বেশি ফ্লেক্সিবল অ্যান্ড অ্যাডাপ্টেশনটা আমার খুব আর্লি হয়েছে। দর্শক, এবার আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষকদের সঙ্গে, জানতে চাইবো কিভাবে তারা তৈরি করছেন তাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য। দর্শক, এই পর্যায়ে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর আলামিন স্যারের সাথে। স্যার, শুরুতেই আপনার কাছে জানতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টের যাত্রার শুরুর গল্পটা। বাংলাদেশে বাণিজ্য শিক্ষা প্রসারের লক্ষ্যে 1970 সালে তৎকালীন দুটো বিভাগ নিয়ে, ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং, এই দুইটা বিভাগ নিয়ে বাণিজ্যের যাত্রা শুরু হয়।
পরবর্তীতে সময়ের বিবর্তনের সাথে সাথে কিন্তু আমরা এই ফ্যাকাল্টিতে বর্তমানে 9টা সাবজেক্ট দেখছি, যেমন অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এমআইএস, ইন্টারন্যাশনাল বিজনেস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি। তার মানে আমাদের সময়ের বিবর্তনের সাথে সাথে কিন্তু নেসেসিটির সাথে আমরা অনেকগুলো ডিপার্টমেন্ট ক্রিয়েট করেছি, বাট পুরনো বিভাগ হিসাবে, ঐতিহ্যবাহী বা পুরনো বিভাগ হিসাবে অ্যাকাউন্টিং সবসময় কিন্তু আপনার একটা সকলের কাছে বা এই কমিউনিটি সকলের কাছে একটা গ্রহণযোগ্য সাবজেক্ট ছিল, কারণ এখান থেকে যারা আপনার অ্যালামনাই বের হয়েছেন, আমরা জেনে থাকবো, হয়তো আপনি জানবেন যে 50 বছরের বেশি পুরনো একটা বিভাগ। এই বিভাগে আমরা রাষ্ট্রীয় পরিচালনা থেকে শুরু করে আমাদের বাণিজ্যের প্রসারের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যালামনাইরা আছেন। যেমন আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এখানকার স্টুডেন্ট ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মহিউদ্দিন খান স্যার আমাদের এখানকার ফ্যাকাল্টি ছিলেন। তারপরে ধরেন আমি যদি বিভিন্ন ব্যাংকিং সেক্টর থেকে বলতে যান, সব সেক্টরে দেখা যায় যে আমাদের অ্যালামনাইরা তাদের সেই নিজস্ব বিভাগের মান মর্যাদা উন্নত করেছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিকভাবে জাতির কাছে যে একটা মানে এরকম একটা প্রতিষ্ঠান সেটাকে পরিচিত করিয়েছে। আমাদের অ্যালামনাইয়ের মাধ্যমে কিন্তু সারা দেশে আমাদের ডিপার্টমেন্ট পরিচিত। অ্যাকাউন্টিংয়ে গ্র্যাজুয়েটদের বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কতটুকু সুযোগ রয়েছে? খুবই সুন্দর প্রশ্ন করেছেন, কারণ আমাদের যে শিক্ষার্থীরা প্রতি বছর পাশ করে অনেকেই কিন্তু দেশের বাইরে নাম করা সব টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে হায়ার স্টাডির জন্য যাচ্ছে, স্পেশালি পিএইচডির জন্য যাচ্ছে, প্রফেশনাল অ্যাকাউন্টিংয়ের জন্য যাচ্ছে। এর সাথে সাথে তো আমাদের এই সিলেবাসটা আন্তর্জাতিক মানদণ্ডে মেজার করার জন্য আমরা যেটা করি, প্রতি 3 বছর অন্তর অন্তর কিন্তু আমরা সিলেবাসটাকে রিভাইজ করি গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে মিল রেখে। তো তারই স্বীকৃতিস্বরূপ কিন্তু আপনি হয়তো জেনে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের এই প্রোগ্রামটাকে গ্লোবাল একটা প্রোগ্রাম আছে, এসিসিএ, একটা প্রফেশনাল বডি, তারা কিন্তু আমাদের 8টা সাবজেক্টকে ওয়েভার দিচ্ছে। হোল সাউথ এশিয়াতে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগটাই সেটা পাচ্ছে, অন্যরা কিন্তু এই সুবিধাটা পাচ্ছে না। তো সেই কারণে আমরা মনে করি আমাদেরটা আন্তর্জাতিক মানের একটা সিলেবাস বলেই আমাদের এখানকার শিক্ষার্থীরা দেশের বাইরে যখন পড়তে যাচ্ছে তাকে কিন্তু খুব একটা বেগ পেতে হচ্ছে না, সে যে খুব সহজে নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে, এবং খুব ডিস্টিংশন নিয়ে তারা কিন্তু রেকর্ড পরিমাণ মার্কস নিয়ে ওখানে মানে পড়ালেখা করছে। আর যারা পিএইচডি কমপ্লিট করছে বাইরের ইউনিভার্সিটিগুলোর ফ্যাকাল্টি হয়ে যাচ্ছে। আমাদের প্রচুর মানে স্টুডেন্ট আছে যারা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব ভালো একটা মানে র্যাঙ্কিংয়ে বা মার্কসে ছিল না বা পজিশনে ছিল না, কিন্তু দেশের বাইরে যেয়ে সে ওখানে খুব ভালো ডিস্টিংশন নিয়ে ওখানকার ফ্যাকাল্টি হয়ে গেছে। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে আমরা যেহেতু এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি একটা রিভিশনের মধ্যে থাকছি, দ্যাটস ওয়াই কিন্তু আমরা সবসময় আপগ্রেডেশনের কারণে তারা একদম সারা বিশ্বে যে স্ট্যান্ডার্ডে পড়াশোনা হয় তারই একটা আমরা এখানকার দিচ্ছি, যে কারণে তাকে যে খুব একটা নতুন করে কিছু পড়তে হয় না, সে ওইখানে যেয়ে কিন্তু নিজেকে সহজে মানিয়ে নেয়, এবং পরবর্তী হায়ার এডুকেশনে তারা কিন্তু খুব ভালো তাদের রেজাল্ট রাখছে, যেটা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে তারা আবার যখন বিভিন্ন প্রেজেন্টেশন দিতে আসে তখন আমরা জানি যে তারা অনেক ক্যারিয়ারে এগিয়ে গেছে। তো সেজন্য আমি মনে করি যে আমরা লোকালি পড়ালেও গ্লোবালি আমরা মানে কম্পিট করার মতো উপযোগী গ্র্যাজুয়েটকে প্রডিউস করছি, যারা কিন্তু আসলে গ্লোবালি ওইভাবে কম্পিট করে নিজেদের যোগ্যতা স্বাক্ষর রাখছে। দর্শক, এখন আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল আলম স্যারের সাথে। স্যার, শুরুতেই আপনার কাছে জানতে চাই, পড়াশোনার বিষয় নির্বাচন করার ক্ষেত্রে একজন শিক্ষার্থীর কি কি বিষয় বিবেচনা করা উচিত বলে আপনি মনে করেন? আমার কাছে যেটা মনে হয়, সাধারণ অর্থে আমরা যেটা সব ধরনের বিষয়ের ক্ষেত্রে বলে থাকি যে একজন শিক্ষার্থী সর্বপ্রথমে যে বিষয়টা দেখা উচিত সেটা হচ্ছে যে তার ভালো লাগার জায়গা, যে বিষয়ে সে পড়তে যাক না কেন সেটা তার পছন্দের জায়গা কিনা, সেটা আমার অ্যাকাউন্টিং হোক, সেটা বিজনেসের অন্য যে কোনো সাবজেক্ট হোক, অথবা যে কোনো ডিসিপ্লিন হোক, ভালো লাগার জায়গা। এটা হলো 1 নাম্বার আমি বলবো। দ্বিতীয় নাম্বারে আসবে যে তার ক্যাপাবিলিটি বা সামর্থ্যের বিষয়টাও থাকবে। যেমন আমি নিশ্চয়ই কোনো শিক্ষার্থীকে পরামর্শ দিব না যে সে যদি গণিতে একটু দুর্বল হয় বা সে যদি ধরেন কোয়ান্টিটেটিভ যেগুলোকে আমরা বলি আর কি, গাণিতিক বিষয়ে যদি সে একটু দুর্বল হয়ে থাকে তাহলে সেই বিষয়গুলোতে তার যাওয়া উচিত হবে না। কারণ আলটিমেটলি যেটা হবে, এতে করে তার পরবর্তী পর্যায়ে তার যে ফলাফল বা পারফরমেন্সের উপরে একটা ঋণাত্মক বা নেগেটিভ প্রভাব আসবে। তো এই বিষয়টা ইম্পর্ট্যান্ট। আমরা যেমন বিজনেসের ক্ষেত্রে, আমরা অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন বা কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্টে একটু স্কিল না হলে বা একটু যদি তার দক্ষতা না থাকে, তাহলে এই বিষয়গুলোতে একটু ভালো করা তার জন্য, বা অনেক সময় মোটামুটি মানের পারফরমেন্স করাটাও তার জন্য অনেক সময় কষ্টকর হয়ে যায়। সুতরাং এই বিষয়টা ইম্পর্ট্যান্ট যে তার দক্ষতার জায়গাটা দেখা, যে সেখানে সে কোথায় ভালো করবে আর কি। তৃতীয়ত আরেকটা বিষয় বলা যেতে পারে যে সে ভবিষ্যতে তাকে কোথায় দেখতে চায়। কারণ সে যে সাবজেক্টে পড়বে, যে বিষয়ে পড়বে, সেই বিষয় পড়ে যদি সে ভবিষ্যতে তাকে যেখানে দেখতে চায় সেখানে যদি সে যেতে না পারে বা তার জন্য একটা অসুবিধাজনক জায়গা হয়, তাহলে শুরুতেই সেই সাবজেক্টে বা সে বিষয়ে পড়াটাই ভালো হবে বলে আমি মনে করি।
অ্যাকাউন্টিং নিয়ে পড়ার পর ক্যারিয়ার অপশন হিসেবে কি কি রয়েছে আর এর চাকরির বাজার কেমন? তাদের চাকরির বাজার যদি আমি বলি, বিশেষ করে এই পেশাগত অ্যাকাউন্টেন্টদের, সেটা অনেক বেশি। আপনাকে যদি একটা ছোট এক্সাক্ট পরিসংখ্যান না হলেও কাছাকাছি আমি একটা বলতে পারি যে আমাদের ইকোনমির যে সাইজ এবং আমাদের ইকোনমি যেভাবে বড় হচ্ছে, সেই তুলনায় আমাদের প্রচুর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট দরকার। কারণ বাংলাদেশ মূলত সার্ভিস ইকোনমির দিকে আমরা গ্রো করছি, তাই না? তো আমাদের প্রচুর কনসালটেন্ট ভবিষ্যতে দরকার হবে, আমাদের অ্যাকাউন্টেন্ট দরকার হবে, কিন্তু সেই মাত্রায় আমাদের কিন্তু বাজারে ওই সাপ্লাইটা নেই, যোগানটা নেই। তো ওই জায়গাটাতে একটা ভ্যাকুয়াম রয়েছে এবং আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা এখানে পেশাগত অ্যাকাউন্টেন্ট হবে ভবিষ্যতে, তারা কিন্তু এই আনট্যাপড যে মার্কেটটা, সেখানে কিন্তু তারা অ্যাক্সেস পাবে। তো এটা কিন্তু বিশাল বাজার, যেটা আসলে অন্য কোনো ডিসিপ্লিনের শিক্ষার্থীরা সেখানে যেতে পারে না, যেখানে আমরাই যেতে পারি। এর কারণও রয়েছে, কারণ আমরা এখানে যে ধরনের কোর্স কারিকুলাম পড়িয়ে থাকি সেটা অন্য কোথাও কভার করা হয় না। তো আমি বলবো যে পেশার দিক থেকে বা ক্যারিয়ার চয়েসের দিক থেকে অনেক বৈচিত্র্য রয়েছে। অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা শেষে এর ক্যারিয়ার সম্ভাবনা বা ভবিষ্যৎ কেমন? অ্যাকাউন্টিংয়ে যে সকল স্টুডেন্টরা পড়তে আসে তাদের সবারই একটা স্বপ্ন থাকে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হওয়ার। সেই প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য আমাদের দেশে দুটো প্রতিষ্ঠান আছে যেখানে আমরা এই প্রফেশনাল অ্যাকাউন্টিং ডিগ্রিটা নিতে পারি। একটা হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, আর একটা হচ্ছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। এই দুটো প্রতিষ্ঠানের বাইরে আরেকটি নতুন প্রতিষ্ঠান হয়েছে, ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারি অফ বাংলাদেশ। এর তিনটেকে আমরা বলতে পারি আমাদের লোকাল প্রতিষ্ঠান। এর বাইরেও অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্টদের দেশে বসেও অনেক বিদেশি প্রফেশনাল প্রতিষ্ঠানের ছাত্র হয়ে সেখান থেকে ডিগ্রি অর্জন করা সম্ভব। যেমন আমাদের এসিসিএ আছে, সিমা আছে, এই দুটো প্রফেশনালি গ্লোবাল রিকগনাইজড প্রফেশনাল ইনস্টিটিউশন, যেখান থেকে আমাদের স্টুডেন্টরা বা অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্টরা প্রফেশনাল অ্যাকাউন্টিং ডিগ্রিটা নিতে পারে। তাহলে এনবিআরের কাছ থেকে পরীক্ষা নিয়ে এই সার্টিফিকেটটা যদি কেউ পেয়ে থাকে, তাহলে তারা ব্যক্তিগতভাবেও কোনো প্রতিষ্ঠানের সাথে সরাসরি যুক্ত না হয়ে বা কোনো প্রতিষ্ঠানে কাজ না করে এরা ব্যক্তিগতভাবেও নিজস্ব প্রতিষ্ঠান খুলে এর মাধ্যমে এই সেবাটা প্রোভাইড করতে পারে। তো এরকম বেশ শুধুমাত্র যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টই হতে হবে, তা ডিগ্রিটাই নিতে হবে তা না। ডিগ্রিটা না নিয়েও তারা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে, যেটা অ্যাকাউন্টিং স্টুডেন্টের জন্য অনেকটা সহজ হয়ে যায় যে ডিগ্রিগুলো নেওয়া, সেগুলো নিয়ে তাদের নর্মাল অনার্স এবং মাস্টার ডিগ্রির সাথে যদি এডিশনাল এরকম একটা বা দুটো ডিগ্রি তারা নিতে পারে, তাহলে তাদের পক্ষে তাদের কেরিয়ার গ্রোথটা আরও স্মুথ হয়ে যায়। তাহলে অনেকগুলো অপরচুনিটি তাদের তৈরি হয়, তারা এবং যে কোনো অপরচুনিটিতেই তারা সেখান থেকে অ্যাভেল করতে পারে। দর্শক, এবার যাচ্ছি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন এডুকেশন অ্যান্ড ক্যারিয়ারের আজকের পর্বে। দর্শক, এ পর্যায়ে আমরা কথা বলবো বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মোহাম্মদ ইমরুল হাসানের সাথে। শুরুতেই আপনার কাছে আমার জানতে চাওয়া, অনেকের স্বপ্ন থাকে একটা ভালো ক্যারিয়ার গড়ার, এদিক থেকে আপনার ক্যারিয়ার জার্নিটা কিভাবে শুরু হয়? আমরা যখন ইউনিভার্সিটি থেকে বের হলাম, তখন আমরা কমার্স নিয়ে পড়াশোনা করেছি। তখনকার দিনে সকলের স্বপ্ন ছিল সরকারি চাকরিজীবী করা। বেসরকারি চাকরি করাটা অনেকের স্বপ্নের বাইরে বা কল্পনার বাইরে ছিল, কারণ বেসরকারি ব্যবসা বাণিজ্য তখনও ঠিক এখনকার মতো তত সম্প্রসারিত হয়নি। তো যেহেতু একটু ব্যতিক্রম কিছু করতে হবে, আমরা যেহেতু কমার্স নিয়ে পড়াশোনা, ব্যবসা বাণিজ্য প্রসারের কথা চিন্তা করে, এবং বাংলাদেশ যেহেতু একটা উন্নয়নশীল দেশ, এতে ব্যবসা বাণিজ্যের অনেক ব্যাপক সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার আলোকেই কিন্তু কমার্স নিয়ে পড়াশোনা করেছি। এবং বেসরকারি প্রতিষ্ঠান তখনকার দিনের অন্যতম অনেক বড় গ্রুপ ছিল বসুন্ধরা ভ্যাকসিনকো। তো বসুন্ধরা গ্রুপের মাধ্যমে আমার যাত্রাটা শুরু একটা এক্সিকিউটিভ হিসেবে। তো পথ পরিক্রমায় আমি হয়তো আমার কর্মদক্ষতার মাধ্যমে আমাদের ব্যবস্থাপনার কর্তৃপক্ষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। তারা হয়তো আমার কর্মকাণ্ডে সন্তুষ্ট, এবং সেই এক্সিকিউটিভ থেকে আমি আজকের অবস্থানে আসতে পেরেছি। নতুন যারা কর্পোরেট সেক্টরে নিজেকে সফলভাবে দেখতে চান, তাদের শুরুটা কিভাবে হওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে শুরুটা যেভাবে হোক না কেন, নিজের উপর আত্মবিশ্বাস থাকতে হবে, এবং নিজেকে সফল দেখতে গেলে আমি যেটা কর্পোরেট সেক্টরে যেটা নিজেকে সফল ভেবে আপনি তুলে ধরতে চান, সেক্ষেত্রে আত্মবিশ্বাসটা অত্যন্ত জরুরি, এবং পাশাপাশি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে আপনাকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে।
সেক্ষেত্রে অনেকে কর্পোরেট সেক্টর সম্পর্কে একটা ধারণা আছে যে যতবার সুইচ করা যায় উপরে ওঠার রাস্তাটা ততটা মসৃণ হয়, কিন্তু এক্ষেত্রে আমার কিছুটা দ্বিমত আছে। আপনি বারবার সুইচ করলে আপনি কিন্তু ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আস্থায় আসতে আপনাকে একটু বিলম্ব হবে। আর কর্পোরেট সেক্টরে ওঠার সিঁড়িটা হচ্ছে কিন্তু ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আস্থাটাই মূল, পাশাপাশি আপনার কর্মকাণ্ড তো অবশ্যই আছে। তো এই দুটো মিলিয়ে আমাকে যেটা হয় যে আপনাকে কাজের প্রতি চূড়ান্ত মনোনিবেশ করতে হবে এবং পাশাপাশি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আস্থা অর্জনে যে সমস্ত জিনিসগুলো করা দরকার সেগুলো আপনাকে করে দেখাতে হবে। পড়াশোনা শেষে অনেকে নিজের পছন্দের জায়গায় ক্যারিয়ার করতে না পেরে হতাশ হয়ে পড়েন, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ? হ্যাঁ, এটা একটা অত্যন্ত ভালো প্রশ্ন, কারণ দেখা যায় যে আমাদের বিশেষ করে তরুণ সমাজে অনেকে নিজের পছন্দের ক্যারিয়ারটা অর্জন করতে না পারলে হতাশ হয়ে পড়েন এবং তারা বিভিন্ন বিপদগামী হয়ে পড়েন। তা আমার মনে হয় যে এক্ষেত্রে আমি তাদেরকে একটু ধৈর্য ধরানোর জন্য বলবো, কারণ আপনার সামনে সুযোগ আসবেই। আপনি যদি সুযোগের জন্য অপেক্ষা করেন এবং নিজেকে সেভাবে গড়ে তোলেন, আপনার নিজের পছন্দের ক্যারিয়ার না হলেও আপনি যেখানে ক্যারিয়ার গড়ে তুলবেন সেখানে কিন্তু আপনি অবশ্যই সফল হতে পারবেন। তাই আমি বলবো যে নিজের পছন্দের ক্যারিয়ার না গড়তে পারলেও আপনি যেখানে আপনার ক্যারিয়ার গড়ে তুলছেন সেখানে যদি আপনি মনোনিবেশ করেন ভালোভাবে, তো সেখানেও কিন্তু আপনাকে চূড়ান্ত সফলতা আপনার জন্য অপেক্ষা করছে। অ্যাকাউন্টিং নিয়ে যারা পড়াশোনা করছেন দেশে এবং দেশের বাইরে, তাদের ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু? অ্যাকাউন্টিং নিয়ে যারা পড়াশোনা করেছেন আমার মনে হয় তাদের দেশে এবং দেশের বাইরে সম্ভাবনা খুবই ভালো। আপনি যদি দেখেন বেশিরভাগ দেশে কিন্তু অ্যাকাউন্টেন্টদের একটা শর্টেজ থাকে। হ্যাঁ, আপনি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করলেন, এর সাথে যদি আপনি প্রফেশনাল কোনো ডিগ্রি নিজের সাথে অ্যাড করে নিতে পারেন বা নিজের প্রোফাইলে অ্যাড করে নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার জন্য আরও সম্ভাবনাময়টা আরও বেড়ে যাবে। হ্যাঁ, আপনি তখন যেটা হবে, আপনি দেশেও হতেছে খুব ভালো চাকরি পাবেন, দেশের বাইরেও আপনি যে কোনো সময় সুইচ করতে পারবেন। যেমন আমরা যারা ACCA পড়াশোনা করেছি, ACCA তো একটা গ্লোবাল একটা প্রফেশন। আমাদের ACCA প্রায় 170টা দেশে রেকগনাইজড। হ্যাঁ, সো আমাদের ACCA প্রফেশনে যারা যারা আছে তারা যে কোনো সময় যে কোনো দেশে আপনার জবের জন্য অ্যাপ্লাই করতে পারে বা জব করতে যেতে পারে। প্লাস আমাদের বাংলাদেশেও এখন অনেক কোম্পানির আপনার হেড অফ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস দেখবেন ACCA কোয়ালিফাইড। আপনার ক্যারিয়ার প্রসপেক্ট হিসেবে ACCA মানে অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করা ফলোড বাই হচ্ছে কোনো একটা প্রফেশনাল ডিগ্রি অবটেইন করা, অবটেইন করতে যদি আপনি পারেন সেক্ষেত্রে আপনি ক্যারিয়ারে খুব ভালো করবেন। দর্শক, এবার জানাবো এই সপ্তাহের উল্লেখযোগ্য কিছু চাকরির খবরাখবর। সো চলুন জেনে নেওয়া যাক। প্রতিষ্ঠান ঢাকাস্থ মার্কিন দূতাবাস, পদের নাম ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট অথবা অডিও ভিজুয়াল কোঅর্ডিনেটর। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 3 বছর। আবেদনের শেষ সময় 2 এপ্রিল 2023। প্রতিষ্ঠান বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড BCPCL। পদের নাম চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। আবেদনের শেষ সময় 30 মার্চ 2023। প্রতিষ্ঠান কারিতাস বাংলাদেশ CB। পদের নাম লিয়াজন অফিসার। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 2 বছর। আবেদনের শেষ সময় 27 মার্চ 2023। প্রতিষ্ঠান IPTC ফাইন্যান্স লিমিটেড। পদের নাম প্রায়োরিটি রিলেশনশিপ ম্যানেজার। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 2 থেকে 6 বছর। আবেদনের শেষ সময় 4 এপ্রিল 2023। প্রতিষ্ঠান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। পদের নাম কমিউনিটি ফ্যাসিলিটেটর। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 2 বছর। আবেদনের শেষ সময় 19 মার্চ 2023। প্রতিষ্ঠান ওয়েব ফাউন্ডেশন। পদের নাম রিজিওনাল ম্যানেজার। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 10 বছর। আবেদনের শেষ সময় 23 মার্চ 2023। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে এডুকেশন অ্যান্ড ক্যারিয়ারের নতুন আরেক পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ 24 এর সাথেই থাকুন।